too can learn English. Hello dear viewers and learners, welcome again to my online English class in my YouTube channel, You Too Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে ধারাবাহিক ক্লাসের আজকে চতুর্থতম দিন, আর আজকের এই ক্লাসের টপিক হচ্ছে ইউজেস অফ আর্টিকেলস। আর আর্টিকেলসের ধারাবাহিক ক্লাসে আজকে হচ্ছে ফোর্থ লেকচার, আর আজকের লেকচারে টপিকটি হচ্ছে আর্টিকেলস উইথ কমন নাউন। অর্থাৎ পূর্বের দুটি লেকচারে আমি পরপর আর্টিকেলস উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আর্টিকেলস উইথ ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করেছি। আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা ভিডিও ক্লাসগুলো দেখেছো, আর যদি দেখে না থাকো তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিংক রয়েছে তার মাধ্যমে পূর্বের যে 3টি ভিডিও ক্লাস রয়েছে তা তোমরা অবশ্যই দেখে নিবে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের টপিকটি পূর্ণাঙ্গভাবে বুঝে নেওয়ার জন্য আমার সাথে পুরো সময় জুড়ে থাকবে। তাই চলো আর দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করি। তাহলে টপিকটি হচ্ছে আর্টিকেলস উইথ কমন নাউন। তাহলে এখানে আমাদের আজকে বুঝতে হচ্ছে কমন নাউন কি। আমরা পূর্বের দুটি ক্লাসে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে কথা বলেছিলাম এবং নাউনের প্রকারভেদ নিয়েও কথা বলেছিলাম। তো এখানে আমি তার যে প্রকারভেদ সেটা দেখিয়েছি, আমি আর এটা নিয়ে কথা বলবো না। তো যেহেতু কমন নাউনটি হচ্ছে কনক্রিট নাউনের একটি প্রকার, তা আমরা কনক্রিট নাউনের ক্ষেত্রে যে 4টি ভাগ রয়েছে তার ভিতর থেকে কমন নাউন নিয়ে আলোচনা করি। এই অংশটুকু পূর্বের ভিডিও ক্লাসে যেহেতু দেখানো হয়েছে কাইন্ডস অফ নাউন, কনক্রিট নাউন কি, তাই জন্য এটাতে আমি আর আলোচনায় যাচ্ছি না। তা চলো আমরা সরাসরি কমন নাউনে চলে যাই। কমন নাউন কি? কমন ওয়ার্ডটা দিয়েই আমরা বুঝতে পারছি কমন বলতে আমরা সেই নাউনকে বুঝবো যে নাউনটি অনেক ব্যক্তি, বস্তু, ধারণা বা জিনিসের ক্ষেত্রে সাধারণভাবে প্রয়োগ করা যাবে। অর্থাৎ এটা এমন একটি নাম যে নাম দিয়ে আমরা এক জাতীয় সকলকে একবারে বুঝতে পারি। তো এখানে কি বলছে আমরা কয়েকটি সংজ্ঞা দেখে নিই। আ কমন নাউন ইজ দ্য জেনারেল এন্ড নন স্পেসিফিক টার্ম। দেখো এখানে কি বলছে, জেনারেল একদম সাধারণভাবে, এবং নন স্পেসিফিক মানে কি নির্দিষ্ট করে নয় বা আলাদা করে নয়, বরং সাধারণভাবে নির্দেশ করে কাদেরকে? ফর আ পার্সন হতে পারে, আ প্লেস হতে পারে, কোনো থিং বা জিনিস হতে পারে, অথবা কোনো আইডিয়া হতে পারে। অর্থাৎ এটা স্পেসিফিকলি না বুঝিয়ে এটা জেনারেলি নির্দেশ করবে যে আসলে আমরা কাকে বোঝাতে চাচ্ছি। আরেকটি সঙ্গে আমরা যদি দেখি তাহলে প্রায় একই কথা বলা হচ্ছে, যেমন a common noun is a name for something which is common. কমন মানে কি? জেনারেল, তাই না? সবার ক্ষেত্রে যেটা প্রয়োগযোগ্য। তাহলে common for many things, person or places. It encompasses a particular type of thing. Particular একটা বিশেষ জাতীয় যে জিনিস রয়েছে সেই পুরো জিনিসকে এনকাম্পাস করে থাকে, মানে কি পুরো সামগ্রিকভাবে নির্দেশ করে থাকে। এটা হতে পারে কি কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো জায়গা বা অন্য যে কোনো কিছুকে, তাই তো? যে আমরা এমন নাউনকে নির্দেশ করব বা এমন নামকে নির্দেশ করব যে নামটা দিয়ে আমি ওই জাতীয় সকল বিষয়কে একত্রে বোঝাতে পারবো। অর্থাৎ এই দুটা সংজ্ঞা থেকে আমরা একটা বাংলা ধারণায় আসতে পারছি, সেটা হলো কি যে নাউন দ্বারা এক জাতীয় সকল ব্যক্তি, তাহলে এখানে কথাটা হচ্ছে এক জাতীয়, তাই না? তাহলে এক জাতীয় সকল ব্যক্তি, বস্তু, ধারণা বা জিনিসকে সাধারণভাবে বোঝাবে, স্পেসিফিক নয় কিন্তু জেনারেল, তাই না? তাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। একটা উদাহরণ আমরা এখানে বোঝার জন্য আলোচনায় নিয়ে আসতে পারি, যেমন কান্ট্রি শব্দটি দ্বারা দেশ বোঝায়, তাই না? কান্ট্রি একটি নাউন এবং এই নাউনটার বাংলা হচ্ছে কি দেশ। তাহলে এটা একটা নির্দিষ্ট ভূখণ্ডকে বোঝায় যা দ্বারা আমরা বুঝি একটা দেশ। এখন দেশের তো বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাহলে ওই বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা ভূখণ্ডকে আমরা বুঝবো, এবং সেক্ষেত্রে কি হবে, যা দ্বারা যে কোনো দেশকে বোঝাতে পারি। তাহলে কান্ট্রি কথাটা দিয়ে আমরা কিন্তু যে কোনো দেশকে নির্দেশ করছি। অর্থাৎ স্পেসিফিক্যালি কোনো নির্দেশকে না বুঝিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা দেশকেই সামগ্রিকভাবে নির্দেশ করছি এই কান্ট্রি শব্দটা দিয়ে।
কোনো একটি বিশেষ দেশকে না বুঝিয়ে, তাই না? একইভাবে সিটি শব্দটি দ্বারা শহর বোঝায়, যা দ্বারা যে কোনো শহরকে বোঝাতে পারে, কোনো একটি বিশেষ শহরকে বোঝায় না। তাহলে এইভাবে যে কোনো ওয়ার্ড আমরা আনতে পারি। যেমন ম্যান, ম্যান বলতে আমরা যে কোনো মানুষকে বুঝছি, তাই না? ম্যান শব্দটা যখনই বলছি তখন আমাদের সামগ্রিকভাবে আমরা মানুষকে বুঝছি। একইভাবে যখন আমরা অ্যানিমেল বলছি তখন সামগ্রিকভাবে আমরা পশু সকলকে বুঝছি। একইভাবে পাখি বলতে আমরা কিন্তু পাখি জাতীয় সকল প্রাণীকে আমরা একত্রে বুঝছি। যখন আমরা বলছি বই বা বুক, তখন এই বই জাতীয় জিনিসকে সামগ্রিকভাবে আমরা একত্রে কিন্তু বুঝছি। তাহলে যে ওয়ার্ডটা দ্বারা আমরা ওই একটি জাতীয় জিনিসকে সামগ্রিকভাবে নির্দেশ করতে পারবো তাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। ঠিক আছে? সুতরাং a common noun is a word that indicates a person, place, thing, etc. in general. সবচেয়ে বড় কথা হলো এই কথাটুকু যে জেনারেল ভাবে সকলকে নির্দেশ করে। এখানে একটা নোট আমরা একটু বুঝে নিই, সেটা হচ্ছে কি, ইউজুয়ালি কমন নাউন্স আর নট ক্যাপিটালাইজড। আমরা জানি 4 প্রকার যে নাউন রয়েছে, কনক্রিট নাউন রয়েছে, তার ভিতরে একমাত্র প্রপার নাউন ছাড়া আর কোনো নাউনেরই ক্যাপিটালাইজেশন হয় না, এক্সেপ্ট যদি তাদেরকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা না হয়, তাই না? তাহলে যদি তাদেরকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয় তাহলে তাদের ক্যাপিটালাইজ করা হয়, সে যে কোনো নাউনই হোক। কিন্তু একমাত্র প্রপার নাউন ছাড়া আর কোনো নাউনকেই সেন্টেন্সের মাঝে ক্যাপিটালাইজেশন করা হয় না। অতএব যদি একটি নাউন ক্যাপিটালাইজেশন না হয় তাহলে বুঝবো সে প্রপার নাউন নয়। এখন প্রপার নাউন বাদে সে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, কমন নাউন হতে পারে, তাই না? ম্যাটেরিয়াল নাউন হতে পারে। তাহলে এই সকল নাউনের একটা বিশেষ নাম হলো কমন নাউন। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনেরও কিন্তু কমন নাউন করতে পারি, আমরা জানি, তাই না? আমরা কিন্তু যে কোনো নাউনকেই কমন নাউনে ফেলতে পারি, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, ম্যাটেরিয়াল নাউন হোক, সেটা কালেকটিভ নাউন হোক, সেটা প্রপার নাউন হোক। তবে প্রপার নাউনকে যখন আমরা কমনেও ইউজ করব তখনও কিন্তু আমরা ওকে ক্যাপিটালাইজেশনই করব, কিন্তু ব্যবহারের ভিত্তিতে তাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউনের যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটা আমাকে বুঝতে হবে, যে কমন নাউন মানেই সে এক জাতীয় সকলকে বোঝাবে, অন্তত একটাকে না। একটা হলেই সে কিন্তু আর কমন নাউন হবে না, তখন সে প্রপার নাউন হয়ে যাবে। কিন্তু একের অধিক যদি 2টা হয়, 3টা হয় বা তার চেয়ে বেশি হয়, তখন আমরা তাকে বলবো হচ্ছে কমন নাউন। তো এখানে দেখো আমি কিছু উদাহরণ দেখিয়েছি, তোমরা অবশ্যই উদাহরণগুলো পড়লেই ওই এক জাতীয় সকলকে নির্দেশ করবে, তাই না? যেমন বই, বুক, পয়েট, কবি, প্ল্যানেট, গ্রহ, ড্রেস, পোশাক, ম্যান, মানুষ। এই ওয়ার্ডগুলো যখনই আমরা উচ্চারণ করছি তখন এই এক জাতীয় সকলকে কিন্তু আমরা ফোকাস করছি। হ্যাঁ, এই জন্য এই জাতীয় নাউনকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। তা চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন আই রেড আ বুক ইন আ উইক, আমি প্রতি সপ্তাহে একটা করে বই পড়ি। তাহলে আমি প্রতি সপ্তাহে একটা বই পড়ি, তার মানে এটা কোন বইকে নির্দেশ করছে? যে কোনো বইকে, কিন্তু আমার বইয়ের সংখ্যা একটি, কিন্তু আমি বই জাতীয় কোনো কিছুকে নির্দেশ করছি। একইভাবে দেখো ইন আ উইক মানে সপ্তাহে, তাহলে সপ্তাহ বলতে আমরা একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করছি, তাই না? কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, পোয়েট মানে কি? কবি। তাহলে আমরা একে নির্দেশ করছি একটা নির্দিষ্ট কমন নাউন। যখন আমরা কবির কথা আসে তখন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন আমরা মানুষকে বুঝছি, যার বিশেষ কোয়ালিটি রয়েছে, যে কবিতা লিখতে পারে, নাকি? তাকে আমরা বলছি হচ্ছে পোয়েট। একইভাবে দেখো দ্য আর্থ ইজ আ প্ল্যানেট, প্ল্যানেট মানে কি? আমরা জানি গ্রহ। তাহলে প্ল্যানেট বলতে আমরা বুঝছি গ্রহকে। গ্রহ বলতে আমাদের ভিতরে একটা পিকচার তৈরি হচ্ছে যে সৌরজগতের বেশ কিছু অংশ রয়েছে যাদেরকে আমরা গ্রহ বলে চিনি, তাহলে তার মধ্যে পৃথিবী একটি। একইভাবে দেখো আ বেগার, তাহলে যখনই বেগার কথাটা আসে তখন এমন কিছু মানুষের কথা আমাদের মাথায় আসছে যারা ভিক্ষা করে, তাই তো? তারা কি করে? ওয়ার্স আর শ্যাবি ড্রেস। আবার শ্যাবি ড্রেসের কথা যখন আসছে তখন আমাদের পোশাক মাথায় আসছে। আবার শ্যাবি বলতে যখন জীর্ণ, শীর্ণ, ছেঁড়া, ময়লা এমন কিছু পোশাক কিন্তু আমাদের মাথায় চলে আসছে। তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, কিন্তু ওই জাতীয় সকলকে একসাথে নির্দেশ করছে। ম্যান ইজ মর্টাল, ম্যান বলতে আমরা মানুষকে বুঝছি, অর্থাৎ মানব জাতি, সেটা নারী, পুরুষ, ছেলে, মেয়ে, তাই না? শিশু, বড়, বৃদ্ধ, সকল কিন্তু একত্রে ম্যান বললেই সকলকে নির্দেশ করা হয়ে যাচ্ছে। তার জন্য ম্যানকে আমরা বলছি হচ্ছে কমন নাউন। তাহলে এইভাবে এখানে যে কমন নাউন গুলো আমরা পেলাম তা কিন্তু একটা বিশেষ কোনো কিছুকে নির্দেশ করছে না, বা সময়কে নির্দেশ করছে না, বা স্থানকে নির্দেশ করছে না, বরং সামগ্রিকভাবে সকলকে নির্দেশ করছে। হ্যাঁ, তাহলে আজকের আলোচনার আমাদের মূল বিষয় হচ্ছে কমন নাউনের সাথে আর্টিকেলস। তো আমরা কমন নাউনটি আপাতত বুঝে নেওয়ার চেষ্টা করেছি যে কমন নাউন কি হতে পারে, কিভাবে আমরা বুঝবো, এবং এর স্পেশাল বৈশিষ্ট্যটা কি। তাহলে কমন নাউনের স্পেশাল বৈশিষ্ট্যটাই হচ্ছে জেনারেলাইজেশন, মানে এক জাতীয় সকলকে নির্দেশ করা কোনো একটা বিশেষ নাউন দিয়ে। এখন এই কমন নাউনের সাথে আমরা কখন আর্টিকেল কিভাবে ব্যবহার করব এটা আমাদের এখন মনোযোগের সহিত বুঝে নিতে হবে।
তাহলে এখানেও আমরা তিনটা বিষয় পাবো। দেখো, প্রত্যেকটা নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা বিশেষভাবে আর্টিকেল ব্যবহার করতে পারছি। প্রথমটা হচ্ছে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না কোন ক্ষেত্রে, দ্বিতীয়টা হচ্ছে কখন আমরা দি ইউজ করবো, তৃতীয়টা হচ্ছে কখন আমরা এ অথবা অ্যান ইউজ করবো। এখানেও কমন নাউনের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটছে, যে প্রথমটি হচ্ছে কখন আমরা কমন নাউনের সাথে আর্টিকেল বসাতে পারবো না। বিশেষভাবে তথ্যটি খেয়াল রাখতে হবে যে ইনডেফিনিট মানে অনির্দিষ্ট প্লুরাল কমন নাউনের ক্ষেত্রে তাহলে নাউনটি হবে কমন নাউন। তার প্রথম বৈশিষ্ট্য হলো সে কমন নাউন হবে, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সে প্লুরাল হবে বা বহুবচন হবে, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সে ইনডেফিনিট বা অনির্দিষ্ট হবে। তার মানে প্লুরাল নাউন দিয়ে যখন আমরা অনির্দিষ্টভাবে সকলকে নির্দেশ করব, তখন আমরা সেই নাউনের সাথে কোনো আর্টিকেল বসাতে পারবো না। তাহলে দেখো, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে কি, ইনডেফিনিট প্লুরাল কমন নাউন দ্বারা সামগ্রিকভাবে এক জাতীয় সকলকে বোঝায়, যেটা আমরা কমন নাউনের বিশেষ বৈশিষ্ট্যকে বোঝাচ্ছি, তাই না, যে এক জাতীয় সকলকে বোঝাবে এবং সামগ্রিকভাবে। এখানে প্লুরাল মানে এটা নয় যে আমি বহু বচন বোঝাতে যাচ্ছি, আসলে বহু বচন এখানে বোঝানো আমার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হচ্ছে এক জাতীয় সকলকে নির্দেশ করা। কেমন, আই রিড বুকস ইন মাই লিজার টাইম, মানে অবসর সময়ে আমি বই পড়ি। তাহলে এখানে আমি বই কথাটা বুকস দিয়ে বুঝিয়েছি কিন্তু। তাহলে এখানে বুকস কথাটা যখন আমি ইউজ করেছি, তখন বুকস বলতে আমি সামগ্রিকভাবে বইকে বোঝাচ্ছি, কোনো একটা নির্দিষ্ট বইকে বোঝাইনি। তাহলে এখানে আমি যখন বইয়ের ক্ষেত্রে এস যুক্ত করেছি, তখন এই নয় যে আমি বইগুলো পড়ি, আমি অবসর সময়ে বইগুলো পড়ি। এই এস এর কিন্তু প্লুরাল ফর্ম নির্দেশ করার উদ্দেশ্য নয়, এর উদ্দেশ্য হলো সামগ্রিকভাবে সকলকে নির্দেশ করা। অতএব এইভাবে যদি সামগ্রিকভাবে সকলকে নির্দেশ করতে কমন নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়, তাহলে তার পূর্বে কোনো আর্টিকেল বসানো যাবে না। তাহলে আই রিড বুকস ইন মাই লিজার টাইম, আমি অবসর সময়ে বই পড়ি, এখানে বুকস হচ্ছে ইনডেফিনিট প্লুরাল কমন নাউন, এই জন্য এর পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাতে পারছি না। এখানে আমরা কি ইউজ করব, তখন ক্রস ইউজ করব। এখানে আমরা ক্রস লাগিয়ে দিলাম। কিভাবে কি যে উদাহরণগুলো আছে একইভাবে বসবে, যেমন হি সিংস সংস মানে সে গান করে। তাহলে এখন কোন গান করে সেটা কিন্তু এখানে বোঝানো হয়নি নির্দিষ্ট করে, কিন্তু এখানে আবার গানগুলো বলা হচ্ছে না, বলা হচ্ছে গান। অতএব এখানে এস যুক্ত করাটা আমার প্লুরাল ফর্ম বা গুলো বোঝানোর উদ্দেশ্য নয়, বোঝানোর উদ্দেশ্য হলো এক জাতীয় সকল গানকে নির্দেশ করা। একইভাবে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বললাম গাছ আমাদের প্রিয় বন্ধু। অতএব এখানে ট্রিজ মানে এটা নয় যে গাছগুলো আমাদের প্রিয় বন্ধু, মানে গাছ আমাদের প্রিয় বন্ধু, এই অর্থে আমরা ইনডেফিনিট প্লুরাল কমন নাউনে ব্যবহার করেছি। একইভাবে উই ইউজ সিমেন্ট টু বিল্ড কনক্রিট হাউসেস, অর্থাৎ ইট পাথরের বা কনক্রিট বাড়ি নির্মাণ করতে আমরা সিমেন্ট ইউজ করি। তাহলে কনক্রিট হাউসেস, এখানে হাউস বলতে আমরা বাড়ি বুঝিয়েছি, আর বাড়ি যেখানে নির্দিষ্ট অর্থে সকল কনক্রিট হাউসকে বোঝাচ্ছে, এজন্য আমরা এখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারছি না। আর লাইব্রেরি ইজ এ কালেকশন অফ বুকস, একটি লাইব্রেরি হচ্ছে কি বইয়ের সমারোহ, তাই তো, বা সংগ্রহ। তাহলে এখানে বুকস বলতে আমরা বইগুলো বোঝাইনি, বই বুঝিয়েছি, অতএব এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। স্টুডেন্টস শুড নট ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ভেইন, মানে স্টুডেন্টদের উচিত নয় অকারণে তাদের মূল্যবান সময়কে নষ্ট করা। অতএব এখানে দেখো, স্টুডেন্টস বলতে আমরা স্টুডেন্টস বা ছাত্রছাত্রী বুঝিয়েছি, ছাত্রছাত্রীগুলো নয়, এমনটা অর্থে আমরা ব্যবহার করিনি, কিন্তু আমরা করেছি জাস্ট ছাত্রছাত্রীকে সামগ্রিকভাবে নির্দেশ করতে। এই জন্য যেহেতু এখানে প্লুরাল ইনডেফিনিট কমন নাউন, এই জন্য তার পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। তাহলে কমন নাউনের ক্ষেত্রে আমরা কখন আর্টিকেল ইউজ করছি না, যখন সামগ্রিকভাবে সকলকে অনির্দিষ্ট করে বোঝাবে তখন। তাহলে আমরা কমন নাউনের প্লুরাল ফর্ম দেখলেই এবং যদি সেটা অনির্দিষ্ট হয়, তাহলে তার পূর্বে আর্টিকেল ব্যবহার করব না। দ্বিতীয় অপশনে কি আসতেছে, ইনডেফিনিট সিঙ্গুলার কমন নাউনের সাথে, এইটা হলো আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। তাহলে আগেরটি ছিল কি, ইনডেফিনিট প্লুরাল কমন নাউনের সাথে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু এখানে হচ্ছে ইনডেফিনিট সিঙ্গুলার কমন নাউন। যখনই ইনডেফিনিট কিন্তু সিঙ্গুলার হবে নাউন, কমন নাউনটি, তখনই কিন্তু আমরা তার সাথে এ অথবা অ্যান বসাবো। এটাই হচ্ছে আসলে এ অথবা অ্যান এর প্রধান যে নিয়ম, সেটা যে একমাত্র ইনডেফিনিট সিঙ্গুলার কমন নাউনের সাথে এ বা অ্যান বসে। অর্থাৎ যখনই আমরা কোনো নাউনের পূর্বে এ অথবা অ্যান পাই, তখন বুঝে নিব সে যাই হোক না কেন, সে প্রপার নাউন হোক, সে অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, সে ম্যাটেরিয়াল নাউন হোক না কেন, আপাতত তাকে আমরা ইনডেফিনিট সিঙ্গুলার কমন নাউন হিসেবে ব্যবহার করেছি। এখানে আমাদের বুঝতে হলে দুটি বিষয় খেয়াল করতে হবে, মানে এই বিষয়গুলো বোঝার জন্য আমরা যখন সেন্টেন্সে কোনো নাউনকে পাবো, তখন আমরা আসলে কিভাবে বুঝবো যে আসলে সে ইনডেফিনিট সিঙ্গুলার কমন নাউন কিনা। তাহলে এই নিচের দুটি বিষয় যদি আমরা খেয়াল করি, তাহলে সহজে বুঝতে পারবো এটা আসলে এই ইনডেফিনিট সিঙ্গুলার কমন নাউন। কেমন, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ইনডেফিনিট সিঙ্গুলার কমন নাউন দ্বারা যে কোনো একটিকে নির্দেশ করবে সামগ্রিকভাবে এক জাতীয় সকলকে বোঝাতে। দেখো, তাহলে এখানে
একটি কথাকে নির্দেশ করা হচ্ছে, কিন্তু আমরা আসলে সামগ্রিকভাবে সকলকেই বোঝাতে চাচ্ছি। তাহলে এখানে এ বা এন যখন ইউজ করছি তখন আমরা বলছি একটি, কিন্তু এখানে এই একটির উদ্দেশ্য একটিকে বোঝানো নয়, বরং সামগ্রিকভাবে এক জাতীয় সকলকে বোঝানো। যেমন আ কম্পিউটার ইজ দ্য গ্রেট ইনভেনশন অফ হিউম্যান সিভিলাইজেশন। তাহলে এখানে এ কম্পিউটার মানে আমার উদ্দেশ্য নয় একটি কম্পিউটার বলা, বরং এখানে উদ্দেশ্য হলো কম্পিউটার বলা। শুধু আমি বলছি কম্পিউটার, আর কম্পিউটার মানেই আমি বুঝছি এই জাতীয় সকলকে একসাথে। অতএব এখানে এ কম্পিউটার মানে একটি কম্পিউটার নয়, এখানে এ কম্পিউটার মানে হচ্ছে শুধু কম্পিউটার বলবো, এই শব্দটি ইউজ করব। ঠিক আছে, আমরা যদি এখানে কম্পিউটার্স বলতাম তাহলে কিন্তু একই কথা আসতো, যেটা আমরা আগের নিয়মে পেয়েছি, যে সামগ্রিকভাবে সকলকে। আমরা কিন্তু প্লুরাল ফর্ম দিয়ে সামগ্রিকভাবে সকলকে যেমন বোঝাচ্ছি, একইভাবে সিঙ্গুলার ফর্ম দিয়েও কিন্তু আমরা সামগ্রিকভাবে সকলকে বোঝাচ্ছি। তাহলে প্লুরাল ফর্ম দিয়ে সামগ্রিকভাবে সকলকে বোঝাতে গেলে আমার কোনো আর্টিকেল বসবে না, কিন্তু সিঙ্গুলার ফর্ম দিয়ে সকলকে বোঝাতে গেলে আমার কিন্তু একটা আর্টিকেল এ ব্যবহার করতে হবে। তাহলে এটা হলো একটা বৈশিষ্ট্য, যে সিঙ্গুলার কমন নাউনটি দ্বারা যখন এক জাতীয় সকলকে বোঝাবে তখন আমরা তার পূর্বে এ অথবা এন ইউজ করব। ঠিক আছে, এটা হলো একটা বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো ইনডেফিনিট সিঙ্গুলার কমন নাউন দ্বারা এক জাতীয় অনেকের মধ্যে একজন বা একটিকে বোঝাবে। তাহলে এটা যখন আমরা ব্যবহার করব তখন আমরা আসলে কোনো প্রপার নাউনের সাথে এটাকে ইউজ করে থাকি। তাহলে এটা হচ্ছে অনেকের মধ্যে একজনকে বোঝাবে। কেমন? বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তাহলে বাংলাদেশ একটা দেশ, তাহলে বাংলাদেশ একটি ছোট দেশ। তাহলে বাংলাদেশ একটি ছোট দেশ মানে এটা এরকম যে এরকম আরো অনেক ছোট দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটি, এইটা নির্দেশ করা। ঠিক আছে, তার মানে এই দুটা বিশেষ বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝবো তার সাথে এ অথবা এন হবে। যেমন আমি একজন শিক্ষক, তুমি একজন ছাত্র বা ছাত্রী। তাহলে তুমি একজন ছাত্র বা ছাত্রী, তাহলে এই ছাত্র বা ছাত্রী তুমি তাদের মধ্যে একজন। কাদের মধ্যে একজন? ওই জাতীয় সকলের মধ্যে একজন। আমি একজন শিক্ষক মানে এরকম শিক্ষক যত রয়েছে তার মধ্যে আমি একজন। তাহলে এরকম ভাবে বোঝাতেও কিন্তু আমরা সিঙ্গুলার ইনডেফিনিট কমন নাউনের সাথে এ অথবা এন ইউজ করব। তাহলে এই দুটা বিশেষ বৈশিষ্ট্য পাইলেই আমরা এ অথবা এন ইউজ করব কমন নাউনের সাথে। তাই প্রথমটা হলো কি, যে একটি দ্বারা সামগ্রিকভাবে সকলকে নির্দেশ করা, আরেকটি হলো একটি দ্বারা অনেকের মধ্যে একটি বা একজনকে নির্দেশ করা। এই দুটা বিষয় যা আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এই কান্ট্রি মানে সামগ্রিকভাবে সকলকে বোঝানো হয়নি, বরং সকলের মধ্যে একটিকে বোঝানো হয়েছে। আর এখানে এ কম্পিউটার মানে আসলে একটি কম্পিউটারকে বোঝানো হয়নি, বরং সামগ্রিকভাবে সকল কম্পিউটারকে বোঝানো হয়েছে। তাহলে এই যে দুটা বিশেষ পার্থক্য, বিশেষ বৈশিষ্ট্য, এটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। আর এই পার্থক্যটুকু না বোঝার কারণে কিন্তু আমাদের একটা বিশেষ সমস্যা হয়ে যায়, যে কখন আমরা এ বা এন ইউজ করবো। যেমন বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, আমরা হয়তো এখানে বুঝছি যে বাংলাদেশ তো একটা কান্ট্রি, অতএব এখানে কান্ট্রি কথাটি তো নির্দিষ্ট হয়ে গেছে, আসলে তা নয়। যখন আমরা অনেকের মধ্যে একজনকে বোঝাবো কোনো প্রপার নাউন দিয়ে, তখন কিন্তু আসলে ওই যে বৈশিষ্ট্য রূপে আমরা তাকে ব্যবহার করব, যে কমন নাউন রূপে আমরা ব্যবহার করব তাকে কিন্তু আমরা আসলে নির্দিষ্ট বলবো না, বলবো অনেকের মধ্যে একজন, তার মানে সে অনির্দিষ্ট। তাহলে এরকম ভাবে আমি যদি বলি মোবাইল ফোন ইজ আ মডার্ন ডিভাইস টু কমিউনিকেট, তাই তো? তাহলে এখানে ডিভাইস হচ্ছে কি? একটা যন্ত্র। আর অতএব ডিভাইস যখনই বলছি তখন আমি অনেক যন্ত্রকে বুঝছি, কিন্তু মানে যন্ত্র সবকিছুকে একসাথে বলছি। কিন্তু যখন মোবাইল ফোনকে বললাম তখন আমি বুঝলাম যে ওই অনেক যন্ত্রের মধ্যে একটা যন্ত্র হলো মোবাইল ফোন, এইরকম অর্থে। ঠিক আছে, তো এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন দ্য উড উইল বি ইউজ টু মেক আ টেবিল, এখানে কাঠ হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, তাই না, যে টেবিল তৈরি করা হবে। তাহলে দ্য উড উইল বি ইউজ টু মেক আ টেবিল, তাহলে একটা টেবিল তৈরি করতে কাঠগুলো ব্যবহার করা হবে বা কাঠ ব্যবহার করা হবে। তাহলে এই যে টেবিল বলে যে ওয়ার্ডটি আমরা পেয়েছি, এই টেবিলটা কি ফার্নিচারের একটি কমন নাম, তাই না, যে এক জাতীয় সকলকে টেবিলকে আমরা বোঝাচ্ছি না, বরং টেবিলের মধ্যে একটিকে বোঝাচ্ছি। এভাবে আ বুক ইজ আ গুড ফ্রেন্ড টু আ বুক লাভার, তাহলে এখানে আমরা ব্যবহার করছি আ বুক, তাহলে একটি বই মানে অনেকগুলোর মধ্যে, অনেক বইয়ের মধ্যে একটি। আ গুড ফ্রেন্ড অনেক ভালো বন্ধুর মধ্যে একটি। আ বুক লাভার অনেক বই প্রেমীদের মধ্যে একটি। কিন্তু আসলে এখানে এই একটি অর্থ দিয়ে আমরা সামগ্রিকভাবে বোঝাতে চেয়েছি, তাই তো, যে বই হলো বই প্রেমীদের কাছে ভালো বন্ধু। তাহলে এ বুক মানে এখানে একটি বই বলা উদ্দেশ্য নয়। এ গুড ফ্রেন্ড মানে এখানে একটি ভালো বন্ধু বলা উদ্দেশ্য নয়। এ বুক লাভার মানে একজন বই প্রেমী, এই অর্থটা ব্যবহার করা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এই জাতীয় সকলকে নির্দেশ করা। অর্থাৎ এখানে বাংলাটা হলো কেমন, যে বই প্রেমীদের কাছে
বই, ভালো, বন্ধু। এই তাহলে এখানে কি আমরা সামগ্রিকভাবে বইকে বোঝাচ্ছি, সামগ্রিকভাবে বই প্রেমীদের বোঝাচ্ছি, আবার সামগ্রিকভাবে ভালো বন্ধুদেরকে বোঝাচ্ছি। উই স অ্যান এলিফ্যান্ট অন দ্য রোড, রাস্তায় আমি একটি হাতি দেখেছিলাম। তাহলে এই হাতি বলতে আমরা অনেক হাতিকে যখন আমরা সামগ্রিকভাবে বোঝাচ্ছি, এখানে তেমনটা নয়, বরং ওই সামগ্রিক হাতির মধ্যে একটাকে আমরা বোঝাতে যাচ্ছি, একটি হাতি, এই সেন্সটা। শি গেভ মি আ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে এক গ্লাস পানি দিয়েছিল। যখন আমি এক গ্লাস বলছি তখন আমরা নিশ্চয়ই গ্লাসকে বুঝছি, কিন্তু সেটা হচ্ছে কি ওই গ্লাস সামগ্রিকভাবে না বুঝে একটাকে বোঝাচ্ছি। তাহলে এটা সামগ্রিক বা অনেকের মধ্যে একটিকে বোঝাতে আমরা এ অথবা অ্যান ইউজ করি, তাই না? আই এম আ লেকচারার, যেটা আগে বলেছি, যে এই ক্ষেত্রে অনেক লেকচারার রয়েছে, তাদের মধ্যে আমি একজন। অতএব এখানে কমন নাউনের সাথে আমরা এ ইউজ করে বোঝাতে চেয়েছি সামগ্রিকভাবে নয়, বরং ওই সামগ্রিকতার মধ্যে একজনকে। তাহলে এইভাবে কমন নাউন দ্বারা যদি দুটা সেন্স নির্দেশ করে, যে একটা হচ্ছে একটি দ্বারা সমগ্র বিষয়কে নির্দেশ করবে, অথবা একটি দ্বারা সামগ্রিক বা সমগ্র বিষয়ের মধ্যে একটি বা একজনকে বোঝাবে। তাহলে ঠিক দ্বিমুখী অবস্থা, যে কখনো আমরা একটি দ্বারা সামগ্রিককে বোঝাচ্ছি, আরেকটি হচ্ছে সামগ্রিকের মধ্য থেকে একটিকে বোঝাচ্ছি। এই দুটা সেন্সে আমরা কমন নাউনের ক্ষেত্রে কি করব, ইনডেফিনিট ধরবো, সিঙ্গুলার ধরবো, এবং আমরা এর সাথে এ অথবা অ্যান ইউজ করব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমি দুইটা বিষয় দেখানোর চেষ্টা করেছি। তারপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করবো বিষয়টি তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার করার। তো এটা গেল হচ্ছে দ্বিতীয় নম্বর বিষয়, যেখানে আমরা এ অথবা অ্যান পাবো। প্রথমটি ছিল কি, যেখানে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না, সেখানে কিন্তু একটা সেন্সই ছিল। এবার 3 নম্বরটা, তার মানে দি এর ব্যবহার। তাহলে দি আমরা কখন ইউজ করব? নির্দিষ্ট করে বোঝালেই, সেটা কমন নাউন হোক আর যে কোনো নাউনই হোক, নির্দিষ্ট করে বোঝাতেই কিন্তু আমরা দি ব্যবহার করি। আর এক্ষেত্রে কমন নাউনের ক্ষেত্রে যেহেতু কাউন্টেবলের ব্যাপারটি চলে আসে, অতএব এখানে সিঙ্গুলার হোক আর প্লুরাল ফর্মই হোক, যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে তার পূর্বে আমরা দি ব্যবহার করব। আর এই নির্দিষ্টকরণ কাজটি কয়েকটি ভাবে করা হয়। হয় পূর্ববর্তী কোনো কিছুকে নির্দেশ করা হয়, যেটা পূর্বে বলা হয়েছে, বা পূর্ববর্তী সেন্টেন্সে বলা হয়েছে, বা পূর্ববর্তী প্যারাতে বলা হয়েছে, অথবা আগে বা পিছে কোনো ফ্রেজ বা কোনো মডিফায়ার ইউজ করার মাধ্যমে কিন্তু নির্দিষ্টকরণ করা হয়। তাহলে যে কোনো ভাবে যদি আমি বুঝি যে আপাতত এই কমন নাউনটিকে সামগ্রিকভাবে বোঝাচ্ছে না, বা অনেকের মধ্যে একটিকে বোঝাচ্ছে না, বরং একটা নির্দিষ্ট কোনো নাউনকে বোঝাচ্ছে, তখন আমরা তার পূর্বে কিন্তু দি ইউজ করব। কেমন, যে শিশুটি গ্লাসটি ভেঙে ফেলেছে, এই কথাটি যখনই বলা হচ্ছে তখনই শ্রোতা বুঝতেই পারছে কোন শিশু এবং কোন গ্লাস। যদি এই তথ্যটা এমন হতো যে একটি শিশু একটি গ্লাস ভেঙে ফেলেছে, তখন কিন্তু শ্রোতার কাছে এই শিশু বা গ্লাস কোনোটাই কিন্তু পরিচিত ছিল না। কিন্তু কথাটা যখন আমি এইভাবে বলছি যে শিশুটি, তার মানে শিশুটি শ্রোতার কাছে পরিচিত। বক্তা যখনই বলছে শিশুটি, তখন শ্রোতার কাছে শিশুটি পরিচিত। আবার যখন বলছে গ্লাসটি, তার মানে শ্রোতা গ্লাসটি সম্পর্কে আগে থেকে জানে। তাহলে এরকম যদি সেন্স আমার সেন্টেন্সের ভিতরে আসে, তখনই কিন্তু আমরা তার সাথে কি লাগাবো, আর্টিকেল দি লাগাবো, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, শিশুটি বোঝাতে দ্য চাইল্ড, ভেঙে ফেলেছে হ্যাজ ব্রোকেন, গ্লাসটি অর্থে দ্য গ্লাস। তার মানে এখানে গ্লাস এবং চাইল্ড দুটাই কিন্তু নির্দিষ্ট, তার জন্য আমরা এখানে দি ইউজ করেছি। তার মানে কি, আমাকে সেন্টেন্সই বলে দিবে যে আসলে আমাকে দি ব্যবহার করতে হবে না এ বা অ্যান ইউজ করতে হবে, নাকি কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। কারণ এখানে আমি বিষয়গুলোকে জাস্ট ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। হ্যাঁ, বিষয়টা তোমাদের কিন্তু বেশি বেশি পড়ার মাধ্যমে আরো বেশি ক্লিয়ার হতে হবে। আমি চেষ্টা করেছি কয়েকটি উদাহরণের মাধ্যমে জানাতে, আর এই কয়েকটি উদাহরণের মাধ্যমে তুমি যদি ক্লিয়ারলি জেনে যাও, তাহলে তো বাকিগুলো তুমি এমনিই সহজেই বুঝতে পারবে। এবার বললাম, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর পিস লাভিং, আমাদের দেশের লোকজন। এখন লোকজন, যখন আমরা শুধু লোকজন বলবো তখন সামগ্রিকভাবে লোকজনকে বুঝবো। যখন বললাম আমার দেশের লোকজন, তখন লোকজন কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু আর অন্য দেশের লোকজনকে বোঝাচ্ছি না। তাহলে নির্দিষ্ট যেহেতু হয়ে গেছে এই প্রিপোজিশনাল ফ্রেজটা দিয়ে, অফ আওয়ার কান্ট্রি, এই জন্য দ্য পিপল, অতএব এই পিপল প্লুরাল ফর্ম হওয়া সত্ত্বেও যেহেতু নির্দিষ্ট, এই জন্য আমরা তার পূর্বে দি লাগিয়েছি, তাই না? যেহেতু এই কথা আমি আগে বলেছি যে কমন নাউন সে সিঙ্গুলার হোক আর প্লুরাল ফর্ম হোক, যেমন দ্য চাইল্ড, এটা ছিল সিঙ্গুলার, তারপর আমরা দি ইউজ করেছি। এখানে পিপল, লোকজন, এটা প্লুরাল ফর্ম, তারপর আমরা দি ইউজ করছি, কারণ সেন্টেন্সের অর্থ অনুসারে শ্রোতা এবং বক্তার মধ্যে এটুকু নির্দিষ্ট হচ্ছে যে কমন নাউনটি উভয়ের কাছে পরিচিত বা পূর্ব থেকে জানা বা নির্দিষ্ট। তাহলে এই হলো বিষয় যে আমরা কখন দি ইউজ করব। তবে এখানে দেখো,
আরেকটি কথা এসেছে যে আমরা কখনো কখনো 2 নম্বর যে সেন্সটি পড়ে আসলাম, যে কখনো কখনো সিঙ্গুলার কমন নাউন ইনডেফিনিট হলে এবং সামগ্রিকভাবে সবাইকে নির্দেশ করলে তার পূর্বে এ ইউজ করা হয়, ঠিক ওই সেন্সে কিন্তু আমরা আবার দিও বসাতে পারি। অর্থাৎ যে কোনো একটা কমন নাউনের পূর্বে দি বসিয়ে সেটাকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে বরং সামগ্রিক কথাকে নির্দেশ করা হয়, এটাও কিন্তু ব্যবহার করা যায়। কেমন? দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল। এখানে দ্য কাউ মানে একটা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছি না, মানে গরুকে আমরা বুঝছি, মানে গরু একটি গৃহপালিত পশু। তাহলে দ্য কাউ মানে এটা নয় যে ওই গরুটি, আমি বরং দ্য কাউ দিয়ে বোঝাতে যাচ্ছি এই গরু জাতীয় যত প্রাণী রয়েছে বা পশু রয়েছে সবগুলোকে বোঝানো সামগ্রিকভাবে। আর এই যে দিয়ের ব্যবহারটা, এটাকে বলা হয় জেনারেলাইজেশন দি। এই দিয়ের কাজ হলো কি নির্দিষ্টকরণ না করে বরং ওটাকে সামগ্রিকভাবে সকলকে বোঝানো। যে সামগ্রিকভাবে বোঝাতে আমরা 3টা বিষয় ইউজ করছি। প্রথমটা হচ্ছে কি কমন নাউনের প্লুরাল ফর্ম, যা দিয়ে আমরা সামগ্রিকভাবে বোঝাতে পারি। আরেকটি হচ্ছে কি কমন নাউনের সাথে এ অথবা অ্যান, এটা দিয়েও কিন্তু আমরা সামগ্রিকভাবে সকলকে বোঝাতে পারি। আরেকটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউনের সাথে দি, যেটা দ্বারা আমরা সামগ্রিক সকলকে বোঝাতে পারছি। তার মানে সামগ্রিকতা বোঝাতে এই 3টা বিষয় কিন্তু কারেক্ট, হয় ইনডেফিনিট প্লুরাল কমন নাউন, না হয় ইনডেফিনিট সিঙ্গুলার কমন নাউন, আর না হয় ডেফিনিট সিঙ্গুলার কমন নাউন। আরেকটি বিষয় রয়েছে যেটা আমরা একটু দেখবো এখানে, এক জাতীয় সকলকে বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে, দেখো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসিয়ে তাকে ডেফিনিট প্লুরাল কমন নাউন গঠন করা হয়। তার মানে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসিয়েও আমরা কিন্তু ডেফিনিট প্লুরাল কমন নাউন এই সেন্সটি বোঝাতে পারবো। কেমন? প্রথম উদাহরণটা দেখি, দ্য পোর মেন সাফার মাস ইন দিয়ার লাইফ। বললাম গরিব মানুষেরা জীবনে অনেক কষ্ট করে বা খুব কষ্ট করে। তাহলে এখানে আমরা কাদেরকে বলতে যাচ্ছি? ওই মেনকে যারা হচ্ছে গরিব। তার মানে দ্য পোর মেন, তাই না, গরিব লোকেরা। এটা সামগ্রিক কথা বোঝাচ্ছে। কিন্তু আমরা কখনো কখনো এই ম্যানটাকে হয়তো ব্যবহার না করে শুধু অ্যাডজেক্টিভ দিয়ে আমরা পোর ম্যানকে বোঝাতে পারি। কেমন? দ্য পোর সাফার মাস ইন দিয়ার লাইফ। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? এখানে মেন কথাটা ছিল, এখানে মেন কথাটা নাই, বাকি কিন্তু সব একই রয়েছে। তাহলে শুধু অ্যাডজেক্টিভ দিয়ে তার পূর্বে দি বসিয়ে আমরা ওই কমন নাউনের কাজটা কিন্তু করে দিতে পারি। তাহলে এরকম ভাবে যদি আমরা কখনো দেখি, তাহলে অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও তার পূর্বে আমরা দি ব্যবহার করব, কারণ এটা দিয়ে কি বোঝাচ্ছে? ডেফিনিট প্লুরাল কমন নাউন। তাহলে নাউন এখানে নাই, কিন্তু আসলে ওই অ্যাডজেক্টিভ দিয়ে নাউনটাকে নির্দেশ করা হচ্ছে। তা চলো আমরা এভাবে দি এর ব্যবহারে কয়েকটা উদাহরণ দেখে নিই। দেয়ার ইজ আ উড বিসাইড দ্য রোড। এখানে উড মানে হচ্ছে বন, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাই না, যে ম্যাটেরিয়াল নাউন দ্বারা কখনো কখনো কমন নাউনকে নির্দেশ করা হবে। তাহলে দেয়ার ইজ আ উড বিসাইড দ্য রোড, এই কথাটা যখন বক্তা শ্রোতাকে বলছে, তখন শ্রোতার কাছে কিন্তু রাস্তাটা পরিচিত। যে দেয়ার ইজ আ উড বিসাইড দ্য রোড মানে রাস্তাটির পাশে একটি বন আছে। রাস্তাটির পাশে, এই রাস্তাটি যখনই বলা হচ্ছে তখন মনে হচ্ছে যেন শ্রোতা রাস্তাটি আগে থেকে চিনে, কিন্তু বনটা সম্পর্কে তার জানা নেই, তাই না। তার মানে এই বনটা হচ্ছে যেহেতু তার কাছে ইনডেফিনিট, অতএব আমরা তার পূর্বে এ লাগিয়েছি, কিন্তু রোডটা যেহেতু ডেফিনিট, তাহলে তার পূর্বে আমরা দি লাগিয়েছি। হি গেভ মি দ্য পেপারস, সে আমাকে কাগজগুলো দিল। তার মানে কোন কাগজগুলো সে আমাকে দিল বক্তার কাছে এবং শ্রোতার কাছে উভয়ের কাছে পরিচিত, এমনটা বোঝাচ্ছে, তাই না। এই জন্য আমরা দেখো পেপারস বোঝাতে আমরা কিন্তু কাগজপত্র দিয়ে বুঝিয়েছি, এবং যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে তার পূর্বে আমরা দি লাগিয়েছি। এটা খেয়াল করো, এটাকে আমরা রোডকে পরিচিত করে দিয়ে যুক্ত করেছিলাম, এখানে এটাকে যুক্ত করলাম। দ্য বার্ড ইজ আ বেস্ট ক্রিয়েশন অফ গড। তাহলে পাখি হচ্ছে গডের যত উত্তম সৃষ্টি রয়েছে তার মধ্যে একটি। তাহলে দ্য বার্ড মানে কোনো আমরা নির্দিষ্ট পাখিকে বুঝছি না, বরং পাখি জাতিটাকে একত্রে বোঝাচ্ছি। তাহলে পাখি জাতকে আমরা একত্রে বোঝাতে এই যে কমন নাউনের ডেফিনিট কিন্তু আমরা সিঙ্গুলার ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে এস ইউজ করি দ্য বার্ডস, তখন কিন্তু ভুল হয়ে যাবে, তখন কিন্তু আর সমগ্র পাখিকে একসাথে বোঝাবে না, বরং অনেকগুলো পাখিকে নির্দিষ্ট করে বোঝাবে। হ্যাঁ, এট লাস্ট হি ফাউন্ড দ্য পার্স হি লস্ট ইয়েস্টারডে। দেখো অবশেষে সে টাকার ব্যাগটা পরে পেল যেটা সে গতকাল হারিয়েছিল। তাহলে যে ব্যাগটা সে গতকাল হারিয়েছিল সেই পার্সটাকেই বোঝাচ্ছে, ব্যাগটাকেই বোঝাচ্ছে, এই জন্য ব্যাগটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। ওই জন্য আমরা কি করলাম? দ্য পার্সের সাথে আর্টিকেল দি ইউজ করলাম, কারণ কি এটা পোস্ট মডিফায়ার দিয়ে কিন্তু নির্দিষ্টকরণ করা হয়েছে। দ্য পায়াস আর হ্যাপি পিপল। দ্য পায়াস বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? ধার্মিক লোকজনদেরকে, তাই না। তাহলে দেখো এখানে পায়াস দ্বারাই কিন্তু কমন নাউনের কাজটি করা হচ্ছে প্লুরাল।
এই জন্য কিন্তু আমরা এখানে আর ইউজ করেছি, এবং একই সাথে যেহেতু অ্যাডজেক্টিভের পূর্বে দি বসিয়ে প্লুরাল কমন নাউনের কাজটি করা হয়, তাই পায়াসের পূর্বে আমরা দি যুক্ত করে ওই কমন নাউনের কাজটি অ্যাডজেক্টিভ দিয়েই করিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা সামগ্রিকভাবে কমন নাউনগুলোকে তিনটা সেন্সে ব্যবহার করতে পারি। তাহলে প্রথম সেন্সটা হচ্ছে ইনডেফিনিট প্লুরাল কমন নাউন, আমরা একটু দেখে নিই, যার সাথে কোনো আর্টিকেল বসবে না, এবং এটা কি হয়, সামগ্রিকভাবে এক জাতীয় সকলকে বোঝায়। 2 নম্বরটি কি হচ্ছে, ইনডেফিনিট সিঙ্গুলার কমন নাউন। এখানে দুটা জিনিস নির্দেশ করে, একটা হচ্ছে সামগ্রিকভাবে সকলকে একটি দিয়ে বোঝায় অথবা অনেকগুলোর মধ্যে একটি বোঝাতে, এক্ষেত্রে আমরা এ অথবা অ্যান ইউজ করব। আরেকটি হচ্ছে সে সিঙ্গুলার হোক আর প্লুরাল ফর্ম হোক, কমন নাউন নির্দিষ্ট হলেই তার পূর্বে আমরা দি বসাবো। তবে এখানে কখনো সিঙ্গুলার ডেফিনিট কমন নাউন দ্বারাও কিন্তু আমরা সামগ্রিকভাবে সকলকেই বোঝাতে পারি, এক জাতীয় সকলকেই বোঝাতে পারি। এক্ষেত্রে অবশ্যই দেয়ার পরে কি হবে, সবসময় সিঙ্গুলার হবে, এই কথাটা কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, আরেকটি বিষয় হলো যে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসিয়ে আমরা ডেফিনিট প্লুরাল কমন নাউনের কাজটি করিয়ে নিতে পারি অ্যাডজেক্টিভ দিয়েই। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো যে কমন নাউনকে আমরা কিভাবে ব্যবহার করব এবং কখন এদের সাথে আর্টিকেল ব্যবহার করব এবং কোন আর্টিকেলটি কখন ইউজ করব। কমন নাউনের ব্যবহারটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, কারণ কমন নাউনের ব্যবহার তো বেশি, তাই না? যে আমরা কমন নাউন দিয়ে কিন্তু কোন একটা গল্প বেশিরভাগই বুঝিয়ে থাকি। তো আশা করি তোমরা যখনই কমন নাউন পাবে তখন এই তিনটা বিষয় খেয়াল করবে যে আমরা এখানে আর্টিকেল বসাবো কি বসাবো না। তা এখন চলো আমরা একটি কোশ্চেন সলভ করে ফেলি। এই কোশ্চেনটি আমি নিজেই তোমাদের জন্য তৈরি করেছি, যাতে আমরা পুরো কমন নাউনের বিষয়টি একসাথে এখানে গুছিয়ে পাই। তবে এখানে যে কোশ্চেনটি থাকে আমরা একটু পড়ে নিই যে কোশ্চেন কিভাবে তোমাদের নির্দেশনা দিয়ে থাকে, তোমাদের কি করতে হবে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং টেক্সট। যেখানে কি টেক্সট দেওয়া থাকবে, যে টেক্সটে কিছু ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, এই ব্ল্যাঙ্ক গুলো তোমাকে ফিল আপ করতে হবে কি দিয়ে, উইথ আর্টিকেলস অ্যাজ নেসেসারি, মানে প্রয়োজন অনুসারে। আর্টিকেলস এর প্রয়োজন হলে এবং কোন আর্টিকেলসটি প্রয়োজন সেটা অনুসারে তোমাকে ব্ল্যাঙ্ক গুলো পূরণ করতে হবে। সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল। এর মধ্যে হয়তো কিছু ব্ল্যাঙ্ক রয়েছে যার কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, সেক্ষেত্রে কি করতে হবে, পুট আ ক্রস ইন দোজ ব্ল্যাঙ্কস। তখন ওই ব্ল্যাঙ্ক গুলোতে প্রত্যেকটাতে কি করতে হবে, ক্রস লাগাতে হবে। তাহলে আমরা অলরেডি পেয়েছি কোথায় আর্টিকেল ব্যবহার করব আর কোথায় ক্রস ইউজ করব, এবং আর্টিকেলের মধ্যে আবার কোথায় দি ইউজ করব আর কোথায় এ বা অ্যান ইউজ করব, তাই না? তাহলে আমরা একটু পড়া শুরু করি। দেখো, দ্য ফ্লাওয়ার ইজ ওয়ান অফ দ্য বেস্ট গিফটস অফ নেচার। বললাম প্রকৃতির সবচেয়ে উত্তম গিফটের মধ্যে অন্যতম হলো ফুল। ফ্লাওয়ার বলতে আমরা কোনো একটি ফুলকে বোঝাচ্ছি না, ফ্লাওয়ার বলতে আমরা ফুলকে সামগ্রিকভাবে বোঝাচ্ছি। এখন এই সামগ্রিকতা বোঝাতে আমরা কয়টা নিয়ম পেয়েছি। একটা হচ্ছে প্লুরাল ফর্ম পেয়েছি কমন নাউনের ইনডেফিনিট, এখানে যেহেতু প্লুরাল ফর্ম নেই তার মানে ওটা বাদ গেল। দ্বিতীয়টা হচ্ছে ইনডেফিনিট সিঙ্গুলার কমন নাউন, মানে এ বা অ্যান বসিয়েও আমরা সামগ্রিকভাবে বোঝাতে পারি। আরেকটা পেয়েছি দি বসিয়েও কিন্তু আমরা সামগ্রিকভাবে বোঝাতে পারি। তার মানে এখানে এ অথবা দি দুটাই কারেক্ট হবে। তাহলে আমরা এখানে এ লাগাতে পারি, না হয় লাগাতে পারি, ঠিক আছে? দুটাই এখানে ঠিক। আমরা দুটার মধ্যে যে কোনো একটা পরীক্ষার সময় ইউজ করবো, যদি আমি এখানে দুটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। তাহলে দ্য ফ্লাওয়ার অথবা আ ফ্লাওয়ার ইজ ওয়ান অফ দ্য বেস্ট গিফটস অফ নেচার। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, সবাই ফুল ভালোবাসে। এখানেও দেখো, ফ্লাওয়ার্স বলতে আমরা ফুলগুলোকে বোঝাইনি, বরং ফুলকে বুঝিয়েছি সামগ্রিকভাবে। যেহেতু এটাকেও সামগ্রিকভাবে বোঝাচ্ছি এবং যেহেতু এটা সিঙ্গুলার নয় প্লুরাল ফর্ম, অতএব এখানে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যেহেতু, বরং প্লুরাল ফর্ম দিয়ে সামগ্রিকভাবে পুরো ফুলকে বোঝাচ্ছে। আই হ্যাভ ড্যাশ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমার বাড়ির সামনে একটি ফুল বাগান আছে। তাহলে ফুল বাগান, এই বাগানটি হচ্ছে আমার কমন নাউন, এবং এই ফুল বাগানকে আমরা বক্তা যখন বলেছে তখন আমরা কিন্তু আগে থেকে জানি না, তার মানে তার একটি ফুল বাগান আছে, এটা অনির্দিষ্ট সিঙ্গুলার এবং কমন নাউন, এই জন্য আমরা এখানে কি ইউজ করবো, এ ইউজ করবো। সিঙ্গুলার ইনডেফিনিট কমন নাউন হলে তার সাথে আমরা এ অথবা অ্যান ইউজ করবো, যেহেতু এটা কনসোনেন্ট দিয়ে শুরু, তাই আমরা এখানে এ ইউজ করেছি, তাই না? এরপরে দেখো, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স ইন ড্যাশ গার্ডেন। বললাম এখন এই গার্ডেন বলতে আমরা কোন গার্ডেনকে বোঝাচ্ছি? নিশ্চয়ই আমার বাড়িতে যে গার্ডেন রয়েছে সেটাকে বোঝাচ্ছি। অতএব গার্ডেন কিন্তু এখানে নির্দিষ্ট হয়ে গেছে, অতএব সে সিঙ্গুলার হোক আর প্লুরাল ফর্ম হোক, নির্দিষ্ট করানো হলে আমরা তার সাথে
দি ইউজ করবো, এখানে দি ইউজ করলাম। কিন্তু এখানে যে ফুলের কথা বলা হচ্ছে, বললাম দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স, বললাম ওই বাগানে বিভিন্ন ধরনের ফুল আছে। তাহলে বিভিন্ন ধরনের ফুল, ফুল কথাটি যখনই আমরা ব্যবহার করছি তখন কিন্তু সামগ্রিকভাবে ফুলকে বোঝাচ্ছি। আর যেহেতু সামগ্রিকভাবে ফুলকে বোঝাচ্ছি এবং এখানে যেহেতু প্লুরাল ফর্ম রয়েছে, অতএব আমরা এখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এখানে কোনো নির্দিষ্ট ফুলকে কিন্তু বোঝানো হয়নি, বরং ফুলকে সামগ্রিকভাবে বোঝানো বা নির্দেশ করা হয়েছে। দ্য সাইট ড্যাশ ফ্লাওয়ার্স গিভ মি জয়, বললাম ওই ফুলের যে দৃশ্য, মানে ফুলের দৃশ্য আমাকে কি দেয়, আনন্দ দেয়। তাহলে দ্য সাইট অফ কোন ফ্লাওয়ার, যে ফ্লাওয়ার আমার বাগানে রয়েছে নিশ্চয়ই সেই ফ্লাওয়ারকে বোঝাচ্ছি, আমি এখানে ফ্লাওয়ারকে সামগ্রিকভাবে বোঝাইনি। আর যেহেতু নির্দিষ্ট করছি আমার বাগানের ফুলগুলোকে, অতএব এখানে কিন্তু আমরা ইউজ করবো, তাই না? দ্য সাইট অফ দ্য ফ্লাওয়ার্স, কোন ফ্লাওয়ার বোঝালো এখানে, এগুলো আমার বাগানের ফুল, সেইগুলোকে বোঝানো হয়েছে, এই যে আমরা এখানে দি ইউজ করেছি। এরপর দেখো অ্যাজ আই লাইক রোজেস মোস্ট, বলতে যেহেতু আমি গোলাপ ফুল বেশি পছন্দ করি, তাহলে গোলাপ ফুল, এখানে কোন গোলাপ ফুলকে বোঝানো হচ্ছে নির্দিষ্ট নয়, বরং গোলাপ ফুলকে সামগ্রিকভাবে বোঝানো হচ্ছে। এবং যেহেতু এটা প্লুরাল ফর্ম, তার মানে এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। তো এটা ইনডেফিনিট প্লুরাল কমন নাউন এবং এটা দ্বারা সামগ্রিকভাবে সকল গোলাপ ফুলকে বোঝাচ্ছে, এই জন্য এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। কিন্তু পরের সেন্টেন্সে কি বলছে, ড্যাশ রোজেস অফ মাই গার্ডেন, যেহেতু আমি বলছি গোলাপ ফুল বেশি পছন্দ করি, তাই আমার বাগানের গোলাপ ফুলগুলো মেক মাই গ্লুমি মুড চেয়ারফুল, আমারই বিষণ্ণ মনকে আনন্দময় করে তোলে, এরকম আর কি সেন্স। তাহলে এখানে আবার এই রোজগুলো দিয়ে কোন রোজকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে যেগুলো আমার বাগানের, তার মানে এখানে আমি কি ইউজ করবো, দি ইউজ করবো। দেখো আগের রোজ আর এই রোজের মধ্যে পার্থক্য হয়ে গেল কিসে, অর্থগত পার্থক্য বা ব্যবহারগত পার্থক্য, আমি কোন অর্থে আসলে এদেরকে ব্যবহার করছি, এই ব্যাপারটা সবচেয়ে জরুরি মনে রাখা। এরপর বলা হচ্ছে জেনারেলি রোজ হ্যাজ বিন আ টোকেন অফ লাভ, বলেছে রোজকে সাধারণতই বলা হয়ে থাকে কি, ভালোবাসার প্রতীক, তাই না, টোকেন। তাহলে এই ক্ষেত্রে যেহেতু রোজ বলতে আমরা সামগ্রিকভাবে সকল রোজকে বোঝাচ্ছি, কিন্তু এখানে রয়েছে সিঙ্গুলার, অতএব আমরা এখানে দুটা সেন্সে ব্যবহার করতে পারি, আমরা এখানে এ ব্যবহার করতে পারি, দিও ব্যবহার করতে পারি, কারণ সিঙ্গুলার ইনডেফিনিট অথবা ডেফিনিট উভয় কমন নাউন দ্বারাই কিন্তু আমরা সামগ্রিকভাবে সকলকে বোঝাই, তার জন্য আমরা এখানে এ অথবা দি যে কোনো একটা ব্যবহার করছি। এরপর দেখো সো whenever my relatives and friends come to my house, বলছে যখনই আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধুরা আমার বাড়িতে আসে, I give each of them, মানে আমি তাদের প্রত্যেককেই দিই, কি দিই, রোজ, কয়টা করে, একটি করে, তাই না? তাহলে নিশ্চয়ই এখানে কমন নাউন এবং সিঙ্গুলার বোঝাচ্ছে, অনেকের মধ্যে একটি, মানে অনেক গোলাপ ফুল থাকে তার মধ্যে একটি একটি করে আমি সবাইকে দিই, অতএব এখানে আলাদা আলাদা পৃথক পৃথক সিঙ্গুলার অর্থে বোঝাচ্ছে ইনডেফিনিট, অতএব আমরা এখানে আর্টিকেল এ ইউজ করব। এটা কিন্তু সামগ্রিকভাবে সকল রোজকে বোঝানো হয়নি, বরং একটি একটি করে বোঝানো হচ্ছে, এই জন্য আমরা এখানে এ ইউজ করলাম। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি আসলে তিনটা বিষয়কে ফোকাস করার চেষ্টা করেছি, কোথায় আমরা আর্টিকেল বসাবো না, কোথায় দি বসাবো এবং কোথায় এ অথবা অ্যান বসাবো। কখনো কখনো আমরা দেখছি যে আর্টিকেল এ অথবা মানে এ বা অ্যান বা দি উভয়ই ব্যবহার হতে পারে, সেটা কোন ক্ষেত্রে, সিঙ্গুলার, ইনডেফিনিট বা ডেফিনিট কমন নাউন দ্বারা সামগ্রিকভাবে এক জাতীয় সকলকে বোঝাতে। আর কখন আমরা ক্রস ইউজ করব, যখন কমন প্লুরাল ফর্ম হবে কিন্তু ইনডেফিনিট হবে, যা দ্বারা সামগ্রিকভাবে সকলকে বোঝাবে, এক্ষেত্রে আমরা ক্রস ইউজ করব। আর নির্দিষ্ট করে বোঝাতে, সামগ্রিকভাবে না বুঝিয়ে নির্দিষ্ট করে বোঝাতে সকল নাউনের পূর্বে, সে সিঙ্গুলার হোক আর প্লুরাল ফর্ম হোক, তার পূর্বে আমরা দি বসাবো। এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় যদি আমরা খেয়াল করি, তাহলে অবশ্যই আর্টিকেলের ব্যবহারটা আমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং কমন নাউনের সাথে আর্টিকেলের বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। একই সাথে আমি কমন নাউনটি তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং কমন নাউনকে আমরা কি কিভাবে ব্যবহার করে থাকি সেটাও তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। এখন তোমাদের কাজ হলো বিষয়টিকে মনোযোগের সহিত বুঝে নেওয়া। আশা করি তোমরা ভিডিও ক্লাসটি যেহেতু পুরো আমার সাথে করেছো, তাহলে অবশ্যই বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছো। তারপরও আরো বেশি ক্লিয়ার হওয়ার জন্য ভিডিওটি দরকার হলে আরো কয়েকবার দেখে নিবে এবং তারপরে যদি বুঝতে কোথাও কোনো কনফিউশন তোমাদের থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করব বিষয়টিকে আরো বেশি ক্লিয়ার করার জন্য। সো এখন তোমাদের কাজ হলো, ভিডিও ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে
এবং ভালো লাগা মন্দ লাগার উভয় বিষয়টি তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আরেকটি বিষয় হলো, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা যে বেল বাটন রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও। কারণ আমি এইচএসসি যে ইংলিশ কম্পালসারি বিষয়টি রয়েছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, তার উপর ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। একদম ফুল কোর্স আমি তোমাদের ধারাবাহিকভাবে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং যেহেতু প্রত্যেকটা ভিডিও ক্লাসে আলাদা আলাদা নাম্বার রয়েছে, তোমরা নাম্বার ধরে বুঝতে পারবে যে কতগুলো ভিডিও ক্লাস নেওয়া হচ্ছে এবং ধারাবাহিকভাবে যাতে তোমরা দেখে নিতে পারো। একদিকে হচ্ছে টোটাল ভিডিও ক্লাসের নাম্বার, আরেকটি হচ্ছে টপিক অনুসারে লেকচার নাম্বার। তো এই বিষয়গুলো দেখলেই তোমরা কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে এবং সামগ্রিকভাবে পুরো বিষয়টি কিন্তু তোমরা বুঝতে পারবে। তাই আশা করি তোমরা সাথে থাকবে এবং ক্লাসগুলো দেখে নিয়ে তোমাদের কোর্সটিকে ফুললি তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো আজ আর নয়, পরবর্তী ভিডিও ক্লাসে আর্টিকেলস উইথ কালেকটিভ নাউন নিয়ে তোমাদের সামনে আসবো এবং সেই ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। এই কামনা নিয়ে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।